রেজওয়ানুল করিম তিনি প্রশ্ন করেছেন, উপদেষ্টার একজন তাদের সম্পদের হিসাব দিল না, এর পরিবর্তনের নাম করে জনগণকে ধোঁকা দিয়েছে। তারা আরো বলছেন যে উপদেষ্টারা তো সম্পদের হিসাব দেওয়ার কথা ছিল, তো তারা তো এখনো দেয়নি, সে ব্যাপারেও তারা জানতে চাইছে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসলে এটা আমাদের জন্য খুবই, আমরা ইতিমধ্যে খুবই পাবলিকলি ব্যক্তিগতভাবে প্রাতিষ্ঠানিকভাবে অবস্থান নিয়েছি। জাতির কাছে প্রধান উপদেষ্টার প্রথম ভাষণে কিন্তু তিনি অঙ্গীকার করেছিলেন তিনি নিজে এবং সকল উপদেষ্টা পরিষদের সদস্য এবং সরকারি পর্যায়ে সরকারি কর্মকর্তা সকল পর্যায়ের সম্পদ বিবরণী প্রকাশ করা হবে, জমা দেওয়া না শুধু প্রকাশ করা হবে, এই কথাটা ব্যবহার করা হয়েছিল। পরবর্তীতে সেটাকে কি বলে যে এটাকে সরকারি বিজ্ঞপ্তি হিসেবে প্রণীত হয় এবং সেটার জন্য ফরম্যাটও তৈরি করে দেওয়া হয়। কিন্তু এখনো আজকে পর্যন্ত সেটি ঘটেনি, যেটা অত্যন্ত বিব্রতকর একটা নেতিবাচক একটা দৃষ্টান্ত স্থাপন করেছে যে এই সরকার, যার সম্ভাবনা ছিল রাষ্ট্র সংস্কারের দায়িত্বপ্রাপ্ত সরকার হিসেবে, এবং বিশেষ করে যারা সরকারের প্রধান থেকে শুরু করে উপদেষ্টাদের মধ্যে সিংহভাগ হচ্ছে যে যারা নাগরিক সমাজের থেকে বলে এসেছেন, যারা দীর্ঘদিন দুর্নীতি বিরোধী আন্দোলন বলি বা সামাজিক আন্দোলন, মানুষের অধিকারের আন্দোলন বলি, স্বচ্ছতা জবাবদিহিতার আন্দোলনের ধারক বাহক ছিলেন, তাদের পক্ষ থেকে এরকম একটা ব্যর্থতা দুই ধরনের। একটা হচ্ছে নিজেরা অঙ্গীকারটা প্রতিপালন করতে পারেননি, স্বচ্ছতার প্রমাণ দিতে পারলেন না। দ্বিতীয়টা হচ্ছে যে নেতিবাচক দৃষ্টান্ত স্থাপন করলেন এইভাবে যে আসলে রাষ্ট্র সংস্কারের দায়িত্ব যাদের উপর ছিল তারাই সেটাতে ব্যর্থ হয়েছেন, যার ফলে ভবিষ্যতে সরকারি কর্মকর্তারা, জনপ্রতিনিধিরা বা মন্ত্রীরা কিন্তু বলবেন যে সংস্কার দায়িত্বপ্রাপ্ত যে সরকার যেটা করতে পারেনি আমরা এগুলো করব, এই যে বিষয়টি। তৃতীয় বিষয়টা হলো যে এই যে তারা ব্যর্থ হলেন এটা প্রকাশ করতে, তাতে প্রশ্নটা ওঠে এই যে আসলে কি তাদের গোপন করার কিছু আছে? যদি গোপন করার কিছু না থাকতো তাহলে কেন সেটা করলেন না? আর গোপন করা যদি থাকে তাহলে সেটা কি, এটা জনগণের জানার অধিকার আছে। এখন যে রিস্কটা তারা নিলেন যে এখন তারা স্বপ্রণোদিত হয়ে প্রকাশ করার কথা ছিল, যদি কোনো পরবর্তীতে কোনো অবস্থায় এমন সৃষ্টি হয় যে তাদেরকে তদন্ত করে তাদের সম্পর্কে বের করা হবে, তাহলে সেটা তো তাদের জন্য আরো বিব্রতকর হবে। একটু যে সহজ গণিত আছে এক্ষেত্রে, যদি তারা যখন যোগদান করেছেন উপদেষ্টা পরিষদে তখন তাদের সম্পদ কত ছিল, পরে যখন বেরিয়ে গেলেন তত কত সম্পদ, এটা তো স্বাভাবিক তদন্ত করলেই বের করা সম্ভব। সুতরাং যে কোনো সরকার তো সেটা করতেই পারে যদি তারা না করেন। ডেফিনেটলি আমি সেটাই মেনে করছি। একদিক থেকে তারা নিজের এক সুযোগ হারালো, এটা অত্যন্ত প্রাউডলি বলতে পারতো যেটা আমাদের সময় এই লিগাসিটি আমরা রেখে যাচ্ছি, এটা ভবিষ্যতের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত। সেটা করতে পারলেন না এবং নিজেদেরকে প্রশ্নবিদ্ধ করলেন এবং বিব্রতকর ভাবে আমি মনে করি এটাই হতে পারতো একটি বাস্তব সংস্কারের বড় উদাহরণ আমি মনে করি। এবং সেই ক্ষেত্রে কিন্তু আজকে আমরা যে আলোচনাটা এই প্রশ্নে আসার আগে আপনার শ্রোতার বা দর্শকের প্রশ্নের উত্তরের আগে যে বিষয়গুলো আলোচনা করলাম, এই যে রাজনৈতিক জনপ্রতিনিধির প্রার্থীরা যেখানে ব্যর্থ হচ্ছেন, তখন কিন্তু এই আলোচনাটা আরো জোরদার হতো, আরো বেশি নৈতিক অবস্থানটা আরো দৃঢ়তর হতো। সেই জায়গাটাও দুর্বল করে দিল আমাদের অন্তর্বর্তীকালীন সরকার। আরো অনেকে একই প্রশ্ন করছেন, তাদের নামগুলো একটু পড়ি। এমডি বাবুল মোল্লা তিনিও জানতে চেয়েছেন, হাসান ফজলুল করিম তিনিও জানতে চেয়েছিলেন, এম সারোয়ার তিনিও জানতে চেয়েছেন। মানে মানুষের এই আগ্রহটা কিন্তু প্রচন্ড, কারণ তাদের তো প্রত্যাশাও অনেক বেশি এদের কাছ থেকে, সেই আগ্রহে ভাটা পড়লো, তাই তো? ডেফিনেটলি সেই আগ্রহে ভাটা পড়লো। অন্য যে কোনো সময় তুলনায়, যে কোনো সরকারের তুলনায় এই সরকারের কাছ থেকে এটা খুবই সহজ ভাষায় অত্যন্ত স্বাভাবিক হিসাবে একটা প্রত্যাশিত হয়েছিল। এবং বিশেষ করে এই কারণে জাতির উদ্দেশ্যে রিপিট করছি, জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণে প্রধান উপদেষ্টা বলেছিলেন, তার কাছ থেকে তো আন্তর্জাতিকভাবে জাতীয়ভাবে সম্মানিত একজন ব্যক্তি এরকম অঙ্গীকারের বরখেলাপ তিনি করবেন সেটা তো দেশবাসী আশা করে নাই। সেই কারণে আপনার শ্রোতাদের দর্শকদের কাছে এত প্রশ্ন। তো আমরা জানি না তিনি শেষ ভাষণে প্রধান উপদেষ্টাকে জাতিকে কি বলবেন এই হিসাবের ব্যাপারে।